আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে সেই শপথ নেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, কোনো দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ সবসময়ই প্রত্যাশিত। রোববার ঢাকায় পুলিশ সপ্তাহ উদ্বোধন করে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্বাস অর্জন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিনা বিচারে হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। রোববার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালের স্ট্যাটাসে এমন মনোভাব তুলে ধরেন তিনি। নওগাঁ, চট্টগ্রাম এবং গাজীপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন রাখেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি আরও বলেন যে সরকারের সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগে এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনো কর্মসূচি সফল হবার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের রায় নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। রোববার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দলীয় ঐক্য জোট আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশের 5 কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করা হলে আবারও নতুন করে জুলাই আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সেমিনারে এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেছেন, বাংলাদেশে অনেক নির্বাচনে গোলমাল হলেও কোনো সময় সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন হয়নি, কিন্তু ভারতে মুসলিম পরিবারের উপর হামলা, লুটপাট ও মসজিদে হামলা হয়েছে।
ঐক্যমতে হ্যাঁ বলেছেন, ওই প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 5 কোটি মানুষ ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আপনি মেজরিটি পাওয়ার দেখিয়ে গণভোটের 70% রায়কে বাতিল করে দিয়ে আপনারা পার্লামেন্টে মেজরিটি আছেন বলে সেই ক্ষমতার জোরে সব আইন বদলায় নিজেদের মতো করে রক্ত ঝরানো জুলাই সনদকে আবার সেই ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ কোনোদিন করতে দেবে না। মোদী সাহেবকে বলবো আপনার এই গরুকে সামাল দেন। আমরা এই সবার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি, এবং সাথে সাথে আপনাকে এটাও নিশ্চয়তা দিই, আমরা মুসলমান, আমরা বেঈমান মুনাফিকি করি না। আমরা অন্য ধর্মের উপর জুলুম হোক এটা কখনো চাই না, কারণ আমার নবীর নিষেধ। বাংলাদেশের সাথে স্থায়ী সম্পর্ক রাখতে হলে দিল্লিকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইডিইবির ৪৫তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সীমান্ত হত্যার ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভারতের নির্বাচনে ভোটাররা পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছেন, কিন্তু এর জেরে বারবার মানুষ হত্যা কিসের আলামত? সরকারের পরিকল্পনা অনুযায়ী মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রত্যেকটি পেশার মানুষ যাদের অবদান, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসঙ্গে। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও ভারত ইস্যুতে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। দেশটিতে ধর্মের কারণে নির্যাতিত মুসলমানদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হামের টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান আসিফ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। দলের স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিজ আলমের সময় জানান, জোটবদ্ধ নয়, এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আসামের যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। জুলাই গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির বহিষ্কৃত মেয়র শেখ ফজলেনুর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে বিচার শুরু হলো। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে এই মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। আগামী 8 জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নানক সহ 28 আসামির মধ্যে এই মামলায় কারাগারে আছে নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 জন, বাকি 24 আসামি পলাতক। সেই ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই মামলাটি, এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি, এবং সেখানে শেখ ফজলেনুর তাপস সহ 28 জন আসামি।
5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলোচিত আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক 5টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে 5 মামলায় আইভীর জামিন বহাল রইল। গত বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। 12 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে 7টির এজাহারে তার নাম নেই। 1 বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। এবারের ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার দুপুরে রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নৌ পরিবহন ব্যবস্থা আরও বিকশিত করতে সরকার সচেষ্ট জানিয়ে মন্ত্রী এ সময় বলেন, বর্তমানে প্রায় 7,500 কিলোমিটার নৌপথ চালু রয়েছে। আরও 1,200 কিলোমিটার পথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার কাজ চলমান। উন্নত রাষ্ট্র গঠনের মানসিকতা ও অগ্রগতির ক্ষেত্রে সবাইকে দায়িত্ববান হবার আহ্বান জানান তিনি। ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবার জন্য। বৃষ্টির পানি কমতে শুরু করা ও রোদ ওঠায় হাওরপাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভেসে উঠছে কৃষকের কাঙ্ক্ষিত জমির বোরো ধান। দেনা শোধ ও ক্ষতি পুষিয়ে নিতে কৃষকেরা নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক জায়গায় এখনো বুক সমান পানিতে ধান সংগ্রহ করতে হচ্ছে তাদের। দেখা দিয়েছে শ্রমিকের সংকট। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বোরো ধানের এমন ক্ষতি হবে কেউ ভাবতেও পারেননি। কৃষকের ভরসা ছিল বৃষ্টি বা পাহাড়ি ঢলের পানি প্রকল্পের পাম্প চালিয়ে নিষ্কাশন করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে নষ্ট হয়েছে ক্ষেতের ধান। ভেঙে গেছে মৌলভীবাজারের হাওরপাড়ের শত শত কৃষকের স্বপ্ন। তবে এখন বৃষ্টি বন্ধ হওয়ায় কৃষকরা বুক সমান পানি থেকে বোরো ধান সংগ্রহে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছু পানি কমছে, ওখানে কাটা আগে বুক পানি গেছে। খামলার সমস্যা 1000 টাকা রোজ। আমরা জায়গায় কিয়ার জায়গায় খাটিয়া 10 মন ধান হয় না। যে ধানগুলা উঠে এগুলা খাওয়ার উপযোগী নাই, অনুপযোগী পড়ছে। যে ঋণ দিমু কইতো না, নিজে খাইমু কিতা এখন তো চিন্তা করে হইরাম না। যেটুকু ধান পেয়েছেন তার ন্যায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে সংশয়। কৃষি বিভাগ যে ক্ষতির কথা বলছে, বাস্তবে এর কয়েক গুণ বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জেলায় 62,400 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যার মধ্যে ক্ষতি হয়েছে 4,206 হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি চলমান আছে। আমরা আশা করছি কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় সংখ্যক সহায়তা করতে পারবো। হাওর অঞ্চলের কৃষকরা একমাত্র ফসল হারা নয়, বছরব্যাপী সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। NTV নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশবাসীর কাজে লাগবে না এমন প্রকল্প বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের কাছে অর্থনীতির সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF কার্যালয়ের এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সকল সহায়তা প্রকল্পে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়বে বলেও আশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে PKSF। এরই মধ্যে 2,05,000 তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। ট্রেনিং কমিশনে আছে, a lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সানসিটি অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা শাহাদাত হোসেন, ওমর ফারুক সহ আরও অনেকেই। এছাড়া উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।